মাদারহুডের জার্নিটা যতটাই সুন্দর, টুইন বেবির মা হওয়া আসলে ঠিক ততটাই কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজানা। আজকে আপনাদের সাথে আমি আমার প্রেগনেন্সি জার্নি বা এরপরে হচ্ছে টুইন মম হওয়ার যে জার্নিটা এটা শেয়ার করব। তো প্রথমেই আসি প্রেগনেন্সি সম্পর্কে। যখন জানতে পারলাম 2025 জানুয়ারিতে আমরা প্রেগনেন্সি সম্পর্কে জানতে পারি, তো তখন আমার বিয়ের বেশি দিন হয়। আমরা আসলে খুব কনফিউজ ছিলাম, খুশিও ছিলাম কিন্তু কনফিউজডও ছিলাম। আর এদিকে আমরা আসলে কেউ রেডি ছিলাম না। তো এরপরে যাই হোক, প্রেগনেন্সিটা কন্টিনিউ করলাম। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো আমরা চাচ্ছিলাম যে এত তাড়াতাড়ি আসলে বেবি নেওয়াটা সম্পর্কে আসলে কনফিউজ ছিলাম, তো সেজন্যই ওই ব্যাপারে কথা বলতে গেলাম। তো ডক্টর আসলে বলল, তোমার যেহেতু এখন এইজ ঠিকঠাক আছে আর আম, এখন আসলে বেবি নিয়ে নেওয়াটা বেটার। পরবর্তীতে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে অ্যাবর্শন করালে বা বেবি অ্যাবর্শন না, তখন আসলে অত অনেক আর্লি স্টেজে ছিল, মানে এখন বাচ্চা না নিলে পরে আবার নাও হতে পারে। তো এখন কন্টিনিউ করাটা বেটার। তো আমরা তারপর কন্টিনিউ করি। তো তখনও আসলে খুবই কম সময়, তখন আসলে আলট্রা করলে কিছু বোঝা যেত না। তো ডক্টর বলেছে যে 6 উইকস হোক, এরপরে হচ্ছে আমরা আলট্রা করব। 6 উইক্সের সময় গিয়ে যখন হচ্ছে আলট্রা করলো, তখন দেখা গেল আমার টুইন বেবি। তো আমাদের আসলে বিশ্বাস হচ্ছিল না। আমাকে যখন আলট্রা রুমে বললো যে আপনার টুইন বেবি, ফার্স্টে হলো একবার ওরা আলট্রা করেছে, এরপর আবার আমাকে বের করে দিয়েছে। বললো যে আপনি পানি ঠিকঠাক মতো খান না, আপনাকে না বলছিলাম পানি ঠিকঠাক মতো খাওয়ার জন্য, আরও 1 ঘন্টা পর আবার আসেন। তো এরপরে আবারও 1 ঘন্টা পর আবার ডাকলো আমাকে। তো তারপরে আসলে ওরা কনফার্ম হওয়ার জন্য এটা করেছে যে আসলে টুইন বেবি কিনা। তো এরপরে দেখলো যে টুইন বেবি। তো তখনও আসলে জেন্ডার তো আমরা জানতাম না। যাই হোক, পরে আমার হাজব্যান্ড বেশ খুশি হয়ে যায় এটার জন্য। কিন্তু তো আমার প্রেগনেন্সির সময় যে প্রবলেমগুলো হতো, মানে ফার্স্টে প্রেগনেন্সি যখনও জানি নাই, তখন যে সিমটমগুলো ছিল, বুকে ব্যথা করতো, তারপরে হচ্ছে সকালবেলা উঠলে প্রচণ্ড খারাপ লাগতো। আমার আসলে বমির প্রবলেমটা খুব একটা হয় নাই। অনেকে শুনি যে অনেক মানে বমি হয় বা সারাদিন বমি করতে থাকে। আমার এরকম কোনো প্রবলেম হয় নাই। আমার প্রচুর খিদা লাগতো, এটা একটা প্রবলেম ছিল, যে মানে কিছুক্ষণ পর পর খিদা লাগতো। আর যখন খিদা লাগতো মানে কোনো আসলে টাইমই দিতে মন যেত না, মনে হতো যে মানে সব কিছু খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা। খুবই খিদা লাগতো। এমনিতে মোটামুটি অত খারাপ ছিল না প্রেগনেন্সি ইয়াটা। মানে আমার অত খারাপ কোনো সিমটমস ছিল না, শুধু খিদে লাগার ব্যাপারটাই ছিল। এরপরে আহ, আহ, দেখা গেছে যে আমি 2 মাস ছিলাম ঢাকাতে। এরপরে আমি আমার মার কাছে চলে আসি, কারণ তখন আস্তে আস্তে শরীর খারাপ হওয়া স্টার্ট করে। এর মধ্যে ঢাকায় একটা ডক্টর দেখিয়েছিলাম। তো ওখানে আসলে আমি বলে রাখি, প্রথমে যে ডক্টর দেখিয়েছি এটা হচ্ছে আমার বরিশালে দেখিয়েছিলাম। তো এরপরে ঢাকায় চলে যাই। তো ঢাকায় চলে যাই কারণ হচ্ছে যে বাসা আগেই ঠিক করে ফেলেছিলাম আমরা। যদি বাসা ঠিক করা না হতো তাহলে হয়তো বা যাওয়াই হতো না। যেহেতু বাসা নিয়ে ফেলেছিলাম প্রেগনেন্সি সম্পর্কে জানার আগে, তো বাসায় শিফট করি। এরপরে যাওয়ার পরে ওখানে ঢাকায় একটা ডক্টর দেখিয়েছিলাম। তো সে যেটা করেছে আসলে, আমার ডক্টর প্রোজেস্টেরন নামে একটা ওষুধ দিয়েছিল। তো ওটা হচ্ছে মেবি জরায়ু মুখটা শক্ত রাখে বা হচ্ছে পানি যাতে ভেঙে না যায়, এই ধরনের কারণে আসলে এই মেডিসিনটা দেওয়া হয়। যেহেতু আমার টুইন প্রেগনেন্সি, আবার অনেকের আছে মিসক্যারেজের সম্ভাবনা থাকে, তাদেরকেও এটা দেওয়া হয়। কেউ হচ্ছে 12 উইকস পর্যন্ত দেওয়া হয়, কেউ কেউ মানে পুরা প্রেগনেন্সি জার্নিতে এটা দেওয়া হয়। তো আমাকে পুরো প্রেগনেন্সি জার্নিতে এটা কন্টিনিউ করতে হয়েছে। এখন এই এই ওষুধটা তো চলছেই, এর মধ্যে আবার এই ঢাকার ডক্টরটা করলো কি, ওনাকে দেখিয়েছিলাম রোজার সময়। তখন উনি আমাকে বলেছে রোজা রাখতে হবে না, রোজা রাখতে নিষেধ করেছে। যাই হোক, এরপরে আম, বললো যে আপনার ওই যে প্রজেস্টেরনের সাথে উনি আবার আরেকটা ওষুধ অ্যাড করেছে, মাইক্রোজেস্ট। কিন্তু দুইটার কাজ কিন্তু আসলে সেমই, যার ফলে ডাবল ডোজের মতো হয়েছে আমার। এবং আমার হাত পা প্রচণ্ড ব্যথা করতো, প্রচণ্ড পেইন হতো, পানি টানি চলে আসছিলো হাতে পায়ে। তো পরে হচ্ছে আমি আবার বরিশালের ডক্টরের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি। তো উনি আমাকে বলেছে যে মাইক্রোজেস্টটা অফ করো। তো ওইটা অফ করার পরে একটু সহনীয় পর্যায়ে এসেছে। কিন্তু এপ্রিলের দিকে, মানে আমি ফেব্রুয়ারিতে মুভ করেছিলাম, এপ্রিলের দিকে আসলে আমার শরীর খারাপ হচ্ছিল আরও। তো পরে আমার হাজব্যান্ড আমাকে আবার মার কাছে আর কি দিয়ে যায়।
যাই হোক, এরপরে আরও কঠিন সময় যাচ্ছিল। আস্তে আস্তে শরীর দিন দিন খারাপ হচ্ছিল, খিদার ব্যাপারটা তো আছেই। এর মধ্যে যেটা প্রবলেম হয়, আমার হিমোগ্লোবিন দিন দিন নামছিল। হিমোগ্লোবিনের দেখা গেছে যতই আমি খাওয়া দাওয়া করি না, সবাই খালি বলে যে খাওয়া দাওয়া করো, আনার খাও, কলার মোচা খাও, এই খাও সেই খাও। তারপরে মেডিসিনও চলছিল, কিন্তু কোনো আয়রনের মেডিসিন চলছিল, কিন্তু কোনোভাবেই আমার হিমোগ্লোবিন বাড়ছিল না। এটা আরও দিন দিন হিমোগ্লোবিন নামছিল। এখন একটা পর্যায়ে নামতে নামতে পুরো 7-এ চলে আসছে। আমি আবার পুরো প্রেগনেন্সিতে সব ব্যাপারে খুব ঘাটাঘাটি করতাম, মানে সবসময় নিজে ঘাটাঘাটি করার চেষ্টা করতাম, শুধু ডাক্তারের উপরে নির্ভর করি নেই। তো এই জন্য আমি আসলে আমার ফ্রেন্ডের থ্রুতেও জেনেছিলাম যে ওর নাকি এরকম হিমোগ্লোবিন কম থাকতো। পরেও একটা টেস্ট দিয়েছিল, এইচবি ইলেকট্রোলাইসিস। টেস্টটাতে জানা যায় যে ওর থ্যালাসেমিয়া আছে নাকি। তো ওর থ্যালাসেমিয়া মাইনর ছিল। এরপরে এখন ওর হাজব্যান্ডকেও এই টেস্টটা দেওয়া হয়। কারণ হলো, যদি হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই থাকে থ্যালাসেমিয়া, এটা হচ্ছে একটা বংশগতি রোগ। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আরও ভালো বুঝবেন। তো যারা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর, এটা মেজর মাইনর দুইটাই হয়। মেজর যারা হয় তাদের ক্ষেত্রে তো আসলে দুইটা ক্রোমোজোমই খারাপ থাকে এবং তাদেরকে কিছু মাস পর পরই আসলে রক্ত নিতে হয়। আর যাদের থ্যালাসেমিয়া মাইনর, মাইনর মানে হচ্ছে বাহক। তো বাহক হচ্ছে যদি হাজব্যান্ডও বাহক হয়ে থাকে, সেক্ষেত্রে ছেলে মেয়ের 25% চান্স থাকে থ্যালাসেমিয়া মেজর হওয়ার। তো সেজন্য যখন ওয়াইফেরও জিনিসটা পাওয়া যায়, তখন আবার হাজব্যান্ডকেও এই টেস্টটা করতে দেওয়া হয়। তো সেও হলো এই টেস্টটা করার পরে দেখা গেছে যে তার হাজব্যান্ডের ছিল না। তো ফাইন, মানে বাচ্চা হইলেও তার যদি হয়ও তাহলে সেও বাহকই হবে, কারণ মায়ের ক্রোমোজোম তো একটাই। আর মায়ের থেকে একটা ক্রোমোজোম আসে আর বাবার থেকে একটা ক্রোমোজোম আসে। তো যদি মায়ের থেকে যায়ও তাও হচ্ছে সে বাহক হবে, দুইটা ক্রোমোজোম আসলে খারাপ হবে না। তো আমারও এরকম, আমি আসলে নিজেই কিন্তু ডক্টরকে বলেছি, ডক্টরের কিন্তু মনেও ছিল না। ডক্টর বলে হ্যাঁ তাই তো, এটা তো হতে পারে। তারপর উনি আমাকে হলো টেস্ট দিল। তো টেস্ট দেওয়ার পর দেখা গেছে ঠিকই আমারও থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া মাইনর। তো এরপরে টেস্টটা আমার হাজব্যান্ডকেও করতে বললো। তো ও ঢাকা থেকে টেস্টটা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ওর হচ্ছে টেস্টটা রিপোর্টটা ভালো এসেছে। নাহলে এটা খুব টেনশনের ব্যাপার ছিল আসলে। তো এরপরে এখন যদি আমার বেবিদের হয়ও, তাহলে ওদের হয়তো বাহক হতে পারে বেশি হইলে। সমস্যা হলো যে এই যে হিমোগ্লোবিন নামছে, থ্যালাসেমিয়া মাইনর হলে সমস্যা হলো যে আমার আয়রন ডেফিসিয়েন্সির কারণে হিমোগ্লোবিনটা নামছে না। আমার আয়রন ঠিকই আছে, তো আসলে আয়রনের ট্যাবলেট খেয়ে অথবা আয়রনের ইনজেকশন পুশ করে আমার হিমোগ্লোবিন বাড়বে না। তো সেজন্য আমাকে ব্লাড নিতে হয়েছে। তো ডাক্তার বললো ব্লাড নিতে যত তাড়াতাড়ি সম্ভব। তো পরে হচ্ছে এই মানে ডোনার খোঁজা। আমার হাজব্যান্ডের হচ্ছে এখানে কাশীপুরে যে বুটেক্সের মানে বুটেক্সের আন্ডারে যে কলেজ আছে, টেক্সটাইল কলেজ, সেখানে তার পরিচিত ছিল। তো সেখান থেকে ডোনার ম্যানেজ করেছে প্রতিবারই। আমার প্রায় 3 থেকে 4 বার ব্লাড নিতে হয়েছে এবং এই জার্নিটা অনেক বেশি কঠিন ছিল। আমার এমনিতে নর্মালিও আমার অনেক বেশি গরম লাগে, আর প্রেগনেন্সিতে প্রচণ্ড গরম লাগতো। এইটা আসলে শেয়ার করা হয়নি, এই প্রবলেমটার কথা। প্রচণ্ড গরম লাগতো, আমি বাসায় তো এসি ছাড়া মানে থাকতেই পারতাম না, এরকম একটা অবস্থা। আর অনেক পাতলা জামা কাপড় পরতে হতো। যাই হোক, এখন এই যে ব্লাড নিতে যাইতাম, ব্লাড নিতে ব্লাড দেওয়াটা খুব ইজি, আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। কিন্তু ব্লাড নেওয়াটা অনেক বেশি টাফ। এক্ষেত্রে আমার মামাতো ভাই আমার সাথে গেছে। মানে প্রথমবার আমার হাজব্যান্ড গেছে, পরে সববারই আমার ভাই আমার সাথে গেছে। ও অনেক কষ্ট করছে, এই পুরা টাইম হচ্ছে আমার সাথে বসে থাকতো। আর এই ব্লাড নিতে অনেক বেশি টাইম লাগে, প্রায় হচ্ছে 7-8 ঘন্টার মতো টাইম লাগে। তো ব্লাড প্রথমবার যখন নেই তখন তো এরকম আমরা রাতে 9টার দিকে 8টা-9টার দিকে যাই, যেহেতু ডোনার ফ্রি ছিল। কিন্তু এরপরে ব্লাড নিতে নিতে আমরা আসলে বুঝতে পারি নাই, আমাদের তখন প্রথমবার ছিল, একদম রাতে 2টা-3টা এরকম বেজে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা বাসায় ব্যাক করেছি। তো এরপরে দেখা গেছে যে 20-25 দিন বা 15-20 দিন ভালো থাকতাম। এরপরে আবার কেমন জানি চোখ ঝাপসা ঝাপসা লাগতো। আর চোখে আমার যখনই শরীর খারাপ হয় তখন দেখা যায় যে চোখ টোক মানে চোখের এইখানেটা ভিতরে ঢুকে যায়। তো এই আবার দেখতাম যে যখন শরীর খারাপ হচ্ছে তখন আবার টেস্ট করতে দেখা গেছে যে হিমোগ্লোবিন নামতেছে। এরপরে আবার হচ্ছে ব্লাড নিতে হতো, ব্লাড নিলে আবার একটু বাড়তো। ডাক্তার বলেছে আমার যেহেতু টুইন প্রেগনেন্সি, এই কারণে হচ্ছে ব্লাডটা বেশি টানছে। আবার থ্যালাসেমিয়া মাইনর, এই কারণেও আমার এমনিতেও হিমোগ্লোবিন সবসময় 10 এরকমই থাকে, এর উপরে ওঠে না। এটা 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 কিন্তু বংশগতির দেখা যায় যে সম্ভবত আমার নানির দিক থেকে এসেছে, আমার আব্বার দিকে সম্ভবত নাই। ওইখানে তো হসপিটালে প্রচণ্ড গরম লাগতো, জেনারেল বেডে বসে হচ্ছে ব্লাড নিতাম, কারণ এটার জন্য তো আসলে কেবিন নেওয়ার মানে হয় না। তো এরপরে আর
মানে 7-8 ঘন্টা টানা এরকম শুয়ে থাকতে হতো, আর এর আগে কিছু খাওয়া যাবে না, আর ওয়াশরুমেও যাওয়া যাবে না। এটাও আমার জন্য প্রচণ্ড প্যারা ছিল, কারণ প্রেগন্যান্সিতে প্রচণ্ড মানে ওয়াশরুম চাপে, মানে 2 মিনিট পর পর, এটাও বলতে আমি ভুলে গেছি। এই সমস্যাটা প্রচুর হয়েছে। আর আমার তো এই হাড্ডির ব্যথা প্রচণ্ড বেড়ে গেছিলো, মানে আমার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে প্রচুর ব্যথা হতো। তো রাতে যখন ঘুমাইতাম তখন হচ্ছে প্রত্যেকটা জয়েন্টে এরকম ব্যথা জমে থাকে। 2 মিনিট পর পর উঠা লাগতো ওয়াশরুমে যাওয়ার জন্য, মানে তখন খুবই কষ্ট হতো, যেটা বলার বাহিরে, এবং এই কষ্টটা দিন দিন বাড়ে। সেকেন্ড ট্রাইমাস্টার পর্যন্ত আমার তেমন বমির সমস্যা, মাথা ঘোরানো এসব কোনো কিছু হয় নাই আলহামদুলিল্লাহ এদিক দিয়ে। কারণ এটা যদি হতো তাহলে আমার অবস্থা আরও বেশি খারাপ হতো। তো পরে থার্ড ট্রাইমেস্টারে কিছু দিন এরকম হওয়া স্টার্ট করে। তো আমাকে আমার গাইনোকোলজিস্ট বলে যে তুমি একটা গ্যাস্ট্রো লিভারের ডক্টর বা গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাও। তো আমার এখন মানে আমার প্রতিদিন এরকম বমি হচ্ছে, আর আমার যাওয়ার অবস্থা অনেক, মানে শরীর এত খারাপ। তো এদিক দিয়ে ভালো হয়েছে, আমাদের বিল্ডিংয়েই একজন গ্যাস্ট্রো লিভারের ডক্টর ছিল। তো ওনাকে আমি আমার মা আর কি গিয়ে ফার্স্টে রিপোর্ট দেখার পর রিকোয়েস্ট করে একটু আমাকে দেখার জন্য, পরে হচ্ছে আমাকে নিয়ে যায় বাসায়। তো উনি মেডিসিন দেয়। এছাড়া আমার পিত্তে পাথর ধরা পড়েছিল, মানে একটা স্টোন পাওয়া গিয়েছে 10 মিলিমিটার, আই গেস। তো পিত্তে পাথর ধরা পড়েছে, ওই কারণেও ডক্টর বললো যে এই কারণে প্রবলেম হচ্ছে। তো আর হচ্ছে অয়েলি ফুড মানে পোলাও, বিরিয়ানি এসব খাবার অ্যাভয়েড করতে, আর হচ্ছে গ্যাস্ট্রিকের মেডিসিন দিয়েছে, লিকুইড গ্যাস্ট্রিকের মেডিসিন, একটা পাওয়ারফুল মেডিসিন দিয়েছিল। ওইটা খেলে তারপরে আস্তে আস্তে শরীর ঠিক হয়। না হলে প্রতিদিনই দেখা গেছে যে সকালবেলা উঠলে তারপর শরীর খারাপ লাগতো, এরপর নাস্তা খাওয়ার পর কেমন জানি মানে মুখটা পুরো টক হয়ে যেত আর কি। এই জন্য সকালবেলা আমার নাস্তা খাইতে ইচ্ছে করতো না। এটা থার্ড ট্রাইমেস্টারের ঘটনা আর কি। এর আগ পর্যন্ত ঠিক ওষুধটা কন্টিনিউ করি, এরপরে হচ্ছে এই জিনিসটা আস্তে আস্তে কমে। এরপরে ওইভাবে ও কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করলে আবার মানে খারাপ লাগতো। যাই হোক, তো ওইটা আমি কন্টিনিউ করি। এরপরে এরপর তো আস্তে আস্তে হচ্ছে ডেলিভারির দিন ঘনিয়ে আসছিল। আর তখন আবার আমার হাজব্যান্ডের মাস্টার্স চলছিল, তো ও দেখা গেছে যে খুব একটা আসতে পারতো না। তো ডেলিভারির সময় আসলো। এই সময় আরও ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, তো সেটা বলি। যখন ডেলিভারির দিনে গেলাম ফার্স্টে, তো আমার হাজব্যান্ড আগে একবার গিয়ে আসছে। আর আমরা হচ্ছে কেবিন ঠিক করেছিলাম 5,000 টাকার কেবিন, কিন্তু ওইখানে যাওয়ার পর ওরা কেবিন দিয়েছে যেটা, ওটা আসলে 2,500 টাকার কেবিন ছিল। ওটা কি জানি একটা মানে ঝামেলা হচ্ছে। পরে হচ্ছে আমার হাজব্যান্ড যখন আরেকদিন এরকম আমার মাকে দিয়ে আসতে যাচ্ছিল বাসায়, তখন আর কি ও আরেকটা কেবিন ঢুকে দেখে ওটা বড়, ওটা হচ্ছে 5,000 টাকার। তো একদিক দিয়ে ভালো হয়েছে যে টাকা বেঁচে গিয়েছে, কিন্তু আর কি মিসম্যানেজমেন্ট হয়েছিল আর কি এটা। আর এখানে হচ্ছে ডক্টরের সাথে কথা বলে তারপর কেবিন ঠিক করে রাখা লাগে। ডক্টরের হাজব্যান্ড হলো এই কেবিন ঠিক করে দেয়, বা ওনার সাথে নাকি কথা বলতে হয়, উনি আসলে কি ওইখানে আমি জানি না। তো আর না হলে নিজে নিজে কেবিন পাওয়াটা টাফ, সবসময় বলবে যে কেবিন নাই, অথবা দালাল ধরে হয়তো বা রাখতে হবে কেবিন, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, এখন ওই দিন ডেলিভারির দিন যখন গেলাম, তো 12টা-1টার দিকে মানে ওই ডাক্তার আসছে একজন, মানে অ্যাসিস্ট্যান্ট ডক্টর। তো উনি জিজ্ঞেস করলো শিশু ডাক্তার রাখবেন না, তো আমি বলছি অবশ্যই শিশু ডাক্তার রাখবো, যেহেতু টুইন কোনো প্রবলেমও হতে পারে, তো অবশ্যই শিশু ডাক্তারের দরকার আছে। তো এরপরে উনি গেল। এরপরে একটা মানে 12টা-1টা বা 12:30টার দিকে আমাকে এরকম রেডি করে তারপর হচ্ছে ফার্স্ট আমি কেবিন কিন্তু পাইও না, আমাকে জেনারেল বেডে গিয়ে ফার্স্টে ভর্তি হইতে হয়েছে। পরে গিয়ে হচ্ছে আমার কেবিনে যখন শিফট করছি তখন সাথে সাথেই হচ্ছে আমাকে, মানে আমি ঢুকে বসতেও পারিনি, আমাকে আবার হচ্ছে ওখানে বের করে নিয়েছে, মানে এখনই সিজার করতে নিয়ে যাবে। তো ভিতরে যখন ঢুকাইলো, ওখানে ফার্স্টে আরেকটা রুমে রেখে মানে স্যালাইন ট্যালাইন এগুলো অ্যাড করছে। এরপর হচ্ছে একটা ছোট মেশিন আছে, ওইটা দিয়ে হচ্ছে হার্টবিট চেক করে। এখন হার্টবিট চেক করতে গিয়ে বলতেছে একটা মানে নার্স একটা বলতেছে যে হার্টবিট একটা পাচ্ছে আর একটা পাচ্ছে না। ওটা আবার হচ্ছে ওখানে আরেকটা অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আছে, ওনার সাথে বলতেছে। তো এটা শুনে তো আমার টেনশনে মানে খারাপ অবস্থা। এর মধ্যে আমার হাজব্যান্ডকে আবার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পাঠিয়েছিল, তো সে আবার হচ্ছে আসলো। এখন আমি আবার তাকে দেখে কান্নাকাটি শুরু করলাম যে এরকম মানে পাচ্ছে, হার্টবিট একজনে পাচ্ছে না। তো ওরও মন খারাপ হয়ে গেছে। পরে হচ্ছে ও বের হয়ে কান্নাকাটি করছে বা ওর মার সাথে শেয়ার করছে, শুনলাম। পরে তো সবাই দোয়া দূরত করতেছিল, কিন্তু পরে দেখা গেল যে আলহামদুলিল্লাহ দুজন বেবি সুস্থ ছিল। আর ভিতরে যখন কি মানে সিজার করতে 10 মিনিটও মনে হয় লাগে না, ডাক্তার ঢুকে সিজার করে ফেলছে। তো সিজারে তখন আর কি খুব একটা বেশি প্রবলেম হয় নাই। স্যালাইনের যে ব্যাগটা, ওটার মধ্যে কি একটা মেডিসিন পুশ করছে। তো যখন আমার সেকেন্ড বেবিকে বের করছে, মানে উনি তো আমাকে বের করে দেখাচ্ছিল, তখন হচ্ছে এদিকে অ্যানেস্থেশিয়ার ডাক্তার সে আবার হলো ওই কি বলে
মানে ওইখানে ইঞ্জেকশনে কি একটা মেডিসিন পুশ করছে, এরপর আমার পুরো হাত জ্বলে যাচ্ছিল। মানে ওটা সেকেন্ডের জন্য হয়েছে, পরে আবার ঠিক হয়ে গেছে। এখন যাই হোক, এরপরে তো আলহামদুলিল্লাহ 2 বেবি হয়েছে। এরপর ওরা আন্ডারওয়েট ছিল, একজন হচ্ছে 2200 গ্রাম হয়েছিল, আর আমার বড় ছেলে আরেকজন হচ্ছে 2400 গ্রাম হয়েছিল। তো দুইজনকে স্যালাইন দিতে হয়েছে। আমার বড় ছেলেকে 3 দিন আর ছোট ছেলেকে 2 দিন স্যালাইন দিতে হয়েছে। এটা হলো আপনার ওদেরকে মানে কেবিনে শিফট করলো। আমরা 3 দিন ছিলাম, 3 দিন থেকে তারপর হচ্ছে বাসায় চলে আসি। তো ডেলিভারি পর্যন্ত গল্প, তারপরের যে পার্ট আমি হচ্ছে নেক্সট ভিডিওতে বলবো, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আর আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আফটার ডেলিভারি সময়টা কেমন ছিল।